নমস্কার, শুনছেন সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। চলুন শুরু করি আজকের পাঠ। হেম ক্রমে ক্রমে রোগমুক্ত হয়ে উঠতে লাগল। এই সময় সুরেশ্বর দেখল ওই নরম বয়সে হঠাৎ গভীর দুঃখের ও নৈরাশ্যের মধ্যে পড়ে হেম এমন কিছুর স্পর্শ পেয়েছে যা তার বয়সে সচরাচর পাবার কথা নয়। সংসারের যেটা বিষাদের দিক, যেখানে অকারণ শোক নির্বিচারে আঘাত পেতে হয়, হেম সেই বিষাদের জগৎ দেখেছিল। সুরেশ্বর নিজের জীবনে এই জগৎ আগে আরও দেখেছে, প্রায় বাল্যকাল থেকেই দেখে আসছিল। তার মা বাবার সম্পর্ক, মার ভয়, মার মস্তিষ্ক বিকৃতি, বাবার চরিত্রহীনতা, নিষ্ঠুরতা, মার আত্মহত্যা, এই সমস্তই তার সেই বিষাদের জগতের অন্তর্ভুক্ত ছিল। এমনকি বাবার উপপত্নী ও সেই উপপত্নীর গর্ভজাত পুত্র যখন সম্পত্তির দাবি তুলে মামলার ভয় দেখিয়েছিল, সুরেশ্বর তখনও এই বিষণ্ণ জগতেরই আরও একটি পরিচয় পেয়েছিল। সম্পত্তি অথবা অর্থের জন্য সে কাতরতা অনুভব করেনি, করেছিল গ্লানি অনুভব করে শ্রদ্ধাহীনতায়। বাবা স্ত্রীকে অশ্রদ্ধা করেছে, সন্তানকেও শ্রদ্ধাহীন করে তুলেছে। অপর স্ত্রী এবং সন্তানকেও বাবা মর্যাদা দেয়নি, মালিন্য দিয়েছে শুধু। এ কথা কাউকে সে বলেনি যে বাবার দ্বিতীয় পুত্রটির জন্যে সে সহানুভূতি ও বেদনা বোধ করেছিল। কেমন করে যেন সুরেশ্বর অনুভব করল তার ব্যক্তিগত বিষাদের জগৎ আর হেমের বিষাদের জগতের মধ্যে কোথাও যেন এক ধরনের সমগোত্রীয় ভাব আছে। তারা পরস্পরকে সহানুভূতি দেখাতে পারে। সুরেশ্বর নিজের জীবনের সহিষ্ণুতা ও সহানুভূতিকে প্রসারিত করতে চাইছিল। তার মনে হয়েছিল হেমও মমতা ও ভালোবাসায় পূর্ণ হতে চায়। হেমদের হাসপাতালে হেমের চেয়ে কিছু ছোট, প্রায় সমবয়সী বলা যায়, একটি মেয়ের সঙ্গে হেমের বন্ধুত্ব হয়েছিল। বিছানায় শুয়ে শুয়ে মেয়েটির ন্যাকড়ার পুতুল তৈরি করত। তার সঙ্গে দেখা করতে গেলে সে প্রায় দিনের মতো সকলের কাছে ছেঁড়া টুকরো টাকরা ন্যাকড়া চাইত, ছুঁচ সুতো চাইত, রং টং আনতে বলতো। হাসপাতালের প্রতিটি বিছানায় তার হাতের বিচিত্র ন্যাকড়ার পুতুল দেখা যেত। ওর আত্মীয় স্বজন ছিল না বুঝি, কেউ আসতো না। একদিন মাঝরাতে মেয়েটি মারা গেল। সকালবেলায় দেখা গেল তার বিছানায় মস্ত একটা ন্যাকড়ার পুতুল, ধর আছে, মাথা আছে, হাত পা নেই। এই মেয়েটির মৃত্যুতে হেম কেঁদে আকুল, দুঃখে মুহ্যমান। সুরেশ্বর সেবার যখন হেমের সঙ্গে দেখা করতে হাসপাতালে গেল, হেম শুধু তার বন্ধুর কথা বলেছে আর কেঁদেছে। হেম বলেছিল, ও বলতো সেরে উঠলে ও পরিষ্কার ন্যাকড়া দিয়ে পুতুল করবে। কেন পরিষ্কার ন্যাকড়া কেন? এখানে সব রোগ টোগের ছোঁয়া, এসব পুতুল তো বাইরে যেতে দেয় না। ও, পরিষ্কার ন্যাকড়া দিয়ে পুতুল করলে সবাই নেবে। পুতুল বেচবে? ওর কেউ ছিল না, একমাত্র দিদি, খুব গরিব। পুতুলের দোকান করলে বিক্রি হতো। ও। হেম চুপ করে থেকে তারপর হঠাৎ বলল, যাদের কেউ কোথাও নেই তাদের কি কষ্ট, ভগবান যদি ওর জন্যে কাউকে রাখত। সুরেশ্বর মাথা নিচু করে ফেলেছিল, নয়তো কেঁদে ফেলত সেদিন। হেম হাসপাতালে থাকার সময় মমতা ও ভালোবাসা জেনেছিল। তারপর হেম সুস্থ হয়ে ফিরে এলো। সুরেশ্বর হঠাৎ কেমন এক মুক্তি, আনন্দ অনুভব করল। এ আনন্দ অবর্ণনীয়, যেন সে নিজেই পুনর্জন্ম লাভ করেছে। হেমকে নিয়ে ঘাটশিলায়, সঙ্গে মাসিমা, সারাটা সকাল দুপুর সন্ধে রাত ৮টা-৯টা পর্যন্ত তার পাশে হেম থাকত। বেড়াতে বেরিয়ে কোনো কোনো দিন হেম গুনগুন করে সুখের গান গেয়ে উঠত। কোনো কোনো দিন বা বলতো, আমার এখন সব ভালো লাগে, ধুলো বালি রাস্তা, সকাল বিকেল। আমাকে কেমন লাগে? হেম আর চোখে দেখত, তারপর বলতো, লাগে না। লাগে না? সে কি, ভালো মন্দ একটা কিছু না লাগলে হয়? কি জানি, নিজেকে আবার কেমন লাগবে মানুষের, বলে মুখ টিপে হাসত। সুরেশ্বর অনুভব করত হেম সুরেশ্বরকে নিজের অঙ্গীভূত করে নিয়েছে, নিজের অন্তরে মিশিয়ে নিয়েছে।
সে আর আলাদা কিছু নয়, হেমের মধ্যেই সে আছে। হেমের নরম গালে গাল রেখে সুরেশ্বর একদিন বলেছিল, হেম, অসুখের পর তুমি আরো সুন্দর হয়ে গেছো। তারপর কলকাতায় ফিরে এসে সুরেশ্বরের হঠাৎ কেমন যেন হয়ে গেল। যা তার কাছে অবধারিত ও সত্য ছিল, ভালোবাসা ছিল, সুন্দর ছিল, অকস্মাৎ যেন সেখানে দ্বিধা এলো। মনে হলো এই ভালোবাসা বড় কষ্টদায়ক। এরকম কেন হলো? সুরেশ্বর যেন নিজেকেই প্রশ্ন করল, কেন? আচমকা সে গাড়ির হর্ন শুনতে পেল এবং সঙ্গে সঙ্গে বুঝল অবনী এসেছে। অবনী এর মধ্যে আরো কয়েকবার এসেছে, কিন্তু এতটা রাত করে কখনো নয়। আজ এতটা রাত করে অবনী এলো কেন? সুরেশ্বর কিছু বুঝতে বা অনুমান করতে পারল না। কলকাতার গাড়ি এইমাত্র ছেড়ে গেল। হৈমন্তীকে উঠিয়ে দিতে এসেছিল সুরেশ্বর। ট্রেন ছেড়ে গেলে প্ল্যাটফর্ম দিয়ে ফিরতে লাগলো। পাশে বিজলীবাবু। বিজলীবাবুর সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল। গাড়ির আর সময় নেই তখন। সুরেশ্বরদের মালপত্র সমেত স্টেশনে পাঠিয়ে দিয়ে বিজলীবাবু বুকিং অফিসে ঢুকে টিকিট কেটে একেবারে গাড়ির সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মে হাজির হলেন। ফেরার পথে রেলের দু একজন বাবুটাবু প্ল্যাটফর্মে যারা ছিল তাদের সঙ্গে সুরেশ্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কথা বলল। সকলেই তার চেনা জানা। দেখা হলে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলতেই হয়, খোঁজ খবরও করতে হয় এর ওর। সুরেশ্বর সম্পর্কে এদের সকলেরই কেমন একটা শ্রদ্ধার ভাব আছে, কৌতূহলও আছে হয়তো। বিশেষত আজ হৈমন্তীকে তুলে দিতে এসে সুরেশ্বর সেটা অনুভব করতে পারল। ওভারব্রিজ দিয়ে না উঠে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত দিয়ে নামল। লাইন পেরিয়ে ঢালু মতন জায়গাটা দিয়ে রাস্তায় উঠল সুরেশ্বর। গোড়ালির ব্যথাটা এখনো পুরোপুরি সারেনি। আসার সময় ওভারব্রিজের সিঁড়ি উঠে ব্যথাটা আবার বোঝা যাচ্ছিল। ফেরার সময় তাই আর সিঁড়ি ভাঙল না। রাস্তায় উঠে বিজলীবাবু বললেন, দুর্গাবাড়ির দিকটা একবার ঘুরে যাবেন নাকি? দুর্গাবাড়ি খানিকটা দূর, জোরে জোরে হাঁটলেও মিনিট 20 রাস্তা। যেতে আসতে খানিকটা সময় যাবে। এতটা হাঁটাহাঁটিতে আবার গোড়ালি ব্যথা করবে কিনা তাও সুরেশ্বর বুঝতে পারল না। পোস্ট অফিসেও একবার যাবার দরকার। সুরেশ্বর বলল, আমায় যে একবার পোস্ট অফিসে যেতে হবে, টাকা তুলব। ফেরার পথে যাবেন, বিজলীবাবু বললেন। এখনো 9টা বাজেনি, 10টার মধ্যে গেলেই চলে। বিজলীবাবু সময়ের ব্যাপারটা গ্রাহ্যের মধ্যে আনলেন না। সুরেশ্বর বলল, এতটা হাঁটব কিনা ভাবছি। বেশ ব্যথা? না, খুব একটা নয়। ব্যথা তো ছিলই না প্রায়। সিঁড়িতে উঠতে গিয়ে হয়তো ঠিক মতন পা পড়েনি কোথাও, খচখচ করছে। হাড়টার ভেঙেছেন নাকি? না, সুরেশ্বর হাসল। হাড় ভাঙলে কি এত অল্পে রেহাই দিত? হেম তো বলল স্প্রেন। বিজলীবাবু সুরেশ্বরের মুখের দিকে তাকালেন। উনি কি এসবও বোঝেন? সুরেশ্বর হাসল। তা অল্প স্বল্প বোঝে বই কি, ডাক্তারিটা তো পাশ করতে হয়েছে। বিজলীবাবু সঙ্গে সঙ্গে কোনো জবাব দিলেন না। পরে বললেন, তবে থাক, দুর্গাবাড়ি আর না গেলেন, পোস্ট অফিসেই যাওয়া যাক। ওখান থেকে যদি বৈজুর রিক্সাটা পাওয়া যায় তবে না হয় দুর্গাবাড়ি যাওয়া যাবে। বেলা এমন কিছু নয়, তবু শরতের রোদ এত ঝকঝকে যে চোখে লাগছিল। তাঁত ফুটে উঠেছে। গাছের ছায়া ধরে হাঁটতে হাঁটতে বিজলীবাবু সিগারেট ধরালেন। সুরেশ্বর শুধল, এবার লোকজন কেমন আসছে বিজলীবাবু? আজ বিকেল থেকে বোঝা যাবে। কাল কিছু এসেছে, তা মন্দ না। উমেশবাবু এসেছেন? না, কাল আসবেন বোধহয়। আপনাদের পুজো কেমন হচ্ছে? নতুন আর কি হবে, যেমন হয় বরাবর। বলে বিজলীবাবু একটু থেমে সুরেশ্বরের মুখের দিকে চেয়ে কিছু দেখলেন। বললেন, আপনি তো জানেন মশাই, আমি লোকটা মদ্যটদ্য খাই, উপসর্গ একটু আধটু আছে। তবে ড্যাং ড্যাং করে বাজনা বাজিয়ে কলকাতার বড়লোক বাবুদের বাড়িতে 1 থালা করে প্রসাদ, 2 কাশি করে সরু চালের খিচুড়ি ভোগ পাঠিয়ে অর্থ অপব্যয় করতে রাজি না। বিজলীবাবু ঠোঁট চেপে সিগারেট টান দিলেন বার কয়েক। আবার বললেন, নবমীর দিন ভিকিরি টিকিরি খাওয়ানো হয় এখানে, নিজেই দেখেছেন। সেটা হোক, বরাবর হয়ে আসছে, আমি তাতে কথা তুলছি না। কিন্তু বড়লোক বাবুদের বাড়ি বাড়ি একরাশ করে ফল মিষ্টি আর ভোগ পাঠানোর দরকারটা কি? এই নিয়ে সেদিন ঝগড়া হরিহরের সঙ্গে।
বলে কলকাতার ওই বড়লোক মশাইদের কাছ থেকে 25, 50, 100 টাকা করে চাঁদা পাই, খাতির না করলে চলবে কেন? চুলোয় যাক তোর খাতির। বিজলীবাবু যে কোনো কারণে অসন্তুষ্ট এবং উত্তেজিত সুরেশ্বর বুঝতে পারল। বলল, ওরা অবশ্য মোটা চাঁদা দেন, না এলেও বছরের চাঁদা ঠিক পাঠিয়ে দেন বলে শুনেছি। তাতে কার কি? টাকা দাও বলে ঠাকুরের ভোগ তুমি শালা তোমার কুকুরকেও খাওয়াবে? বিশ্বাস করুন মহারাজ, সচক্ষে দেখেছি কলকাতার এক ইংলিশ বাবু 4 বেলা ডিম, মুরগির ঠ্যাং, মাছ, কলা, ফল খাচ্ছে। ভোগ গেল ঠাকুরের, মেয়েরা একটু আধটু ঠোঁটে ছোঁয়ালো কি ছোঁয়ালো না, বাড়ির কুকুরকে খাইয়ে দিল। রাগের চোটে বিজলীবাবু সামনাসামনি মহারাজ বলে সম্বোধন করে ফেললেন। এটা তিনি সাধারণত করেন না। সুরেশ্বর অবশ্য জানে বিজলীবাবু তাকে মহারাজ টহারাজ বলেন। কি বলবে সুরেশ্বর, চুপচাপ থাকল। বিজলীবাবু শার্টের পকেট হাতড়ে দেশলাই বার করলেন। ঠাকুর ফাকুর কাঁধে করে নাচানাচি আমার নেই। হিন্দু ঘরে জন্মেছি, দুর্গা, কালী, লক্ষ্মী দেখলে বড়জোর একটা পেন নাম ঠুকি, ব্যাস। কথা হলো আজ 17-18 বছর ধরে এখানে বাঙালিরা পুজো করছে, সেটা তো আর আমরা তুলে দেব না। আমি না হয় অষ্টমীর দিন পাঁঠার মাংস চিবিয়ে বোতল ঠাকুরের সামনে বসিয়ে অষ্টমী করলাম, কিন্তু আমার বউ দুটো তো অষ্টমীর উপোস করবে, অঞ্জলি দেবে, সন্ধি পুজো দেখবে। বলুন আপনি, আমাদের বাড়ির বউ টৌ, ছেলে মেয়ে, বুড়ো বাপ মা, এদের কাছে তো পুজোর একটা মূল্য আছে। ভক্তি টক্তি তারাই করে, তাদেরই আনন্দ। তাছাড়া আমি না হয় ঠাকুর ফাকুর না মানলুম, অন্য লোক তো মানে। আমার তাই সাফ কথা, পুজো আলবাত করব, তবে বড় লোককে তোয়াজ করার জন্য পুজো নয়। সুরেশ্বর বলল, হরিবাবুদের সঙ্গে আপনার ঝগড়াঝাটি হলো? হলো। ওই হরি আর বেঁটে কার্তিক, ওই দুটোই হচ্ছে হারামজাদা। দল গড়েছে, দল গড়ে কলকাতার কেষ্টবিষ্টুদের ভজিয়ে এখানে একটা আখড়া করার মতলব ফেঁদেছে। অষ্টমদের আখড়া, খোল করতাল বাজাবে, বাতাসা খাবে। আমি বলেছি পুজো কমিটি থেকে বেরিয়ে গিয়ে ওসব করো। আমার নাম বিজলীবরণ চক্রবর্তী, 35 বছর এখানে আছি। তোমরা ভেবো না দুদিনের যোগী এসে আমার ওপর টেক্কা মারবে। ঝগড়াঝাটি করতে গেলেন কেন? সুরেশ্বর একটু হেসেই যেন বলল, কেন করবো না ঝগড়া? ওরা পুজোর টাকা চুরি করে পাবলিক মানি নিয়ে বিজনেস করে। হরিবেটা বাজারে একটা কাপড়ের দোকান দিয়েছে, কোত্থেকে দেয়? সুরেশ্বর এই অপ্রিয় প্রসঙ্গটা চাপা দিতে চাইল। বলল, যেতে দিন, এসব কথা থাক। বিজলীবাবু সিগারেট ধরিয়ে আবার টানতে শুরু করলেন। ডান দিকে রেল লাইন, একটা ট্রলি চলে যাচ্ছে। সাদা ছাতার তলায় হাফ প্যান্ট আর শার্ট পরে অচিন্তবাবু বসে আছেন। কুলি দুটো পায়ের কাছে, মোটরের ফটফট শব্দ হচ্ছে। দেখতে দেখতে ট্রলিটা কেবিন ছাড়িয়ে চলে গেল। বাঁ দিকের পথ ধরল সুরেশ্বর। পোস্ট অফিস যেতে হলে এই পথটাই সুবিধের। সামান্য এগিয়ে বিজলীবাবু বললেন, একটা কথা তাহলে স্পষ্ট করেই বলে ফেলি। মতলব ছিল এবারে পুজো থেকে কিছু টাকা বাঁচিয়ে আপনার হাতে তুলে দেব। সুরেশ্বর যেতে যেতে থমকে দাঁড়িয়ে বিজলীবাবুর দিকে তাকালো। আমার হাতে? বিজলীবাবু এমন করে চশমার আড়ালে চোখ উজ্জ্বল করে হাসলেন, মনে হবে যেন এই বিষয়ে তাঁর উদ্দেশ্যটি পূর্ব পরিকল্পিত। হাঁটতে হাঁটতে বললেন, সৎ কর্মে 2 পয়সা গেলে গায়ে লাগে না। তাছাড়া এরা 200-100 টাকা দেবে নাই বা কেন? এখান থেকে চোখ দেখাতে তো কম লোক যায় না। সুরেশ্বর কেমন অস্বস্তি বোধ করল। প্রথম প্রথম এখানে সকলেই যার যা সাধ্য আমায় সাহায্য করেছে বিজলীবাবু। জানি। বিজলীবাবু মাথাটা কাত করে বললেন, সবই জানি। 2-1 টাকা সবাই দিয়েছে, সে আপনার মন রাখতে, মান বাঁচাতে। যা দিয়েছে তার 5 গুণ আদায়ও করে নিয়েছে। তাহলেও আপনার টাকার আর দরকার নেই মহারাজ? সুরেশ্বর বিজলীবাবুর মুখের দিকে তাকালো, তাকিয়ে চুপ করে থাকলো। শেষে বলল, আছে, কত কি করার আছে, অর্থাভাবে পারছি না। ঠিক এই মুহূর্তে সুরেশ্বর যেসব অভাব বোধ করছে বা করতে পারলে লোকের সুবিধে হয়, তার কথা বলতে বলতে হাঁটতে লাগলো। সবচেয়ে বড় প্রয়োজন চশমা দেবার একটা ব্যবস্থা করা। সেই শহর ছাড়া এই অঞ্চলের কোথাও চশমার দোকান নেই। শহরেও মাত্র একটি দোকান, অত্যধিক দাম নেয়। গরিব মানুষের পক্ষে শহরে আসা যাওয়া করা, চশমা কেনার টাকা জোটানো খুবই কষ্টকর।
যদি সুরেশ্বর চশমাও দিতে পারত সুবিধে হতো। অল্প খরচে, তেমন ক্ষেত্রে বিনা খরচেই অনেকে চশমা নিতে পারত। অন্ধদের থাকার ঘরবাড়িও বাড়ানো দরকার। আরও কিছু অন্ধজনকে রাখার ব্যবস্থা করতে পারলে ভালো হয়। ওদের হাতে জিনিস দিলে আরও কত কাজ করতে পারে। অর্থাভাবে মালপত্র দেওয়া যায় না তেমন। কথা বলতে বলতে পোস্ট অফিসের কাছাকাছি পৌঁছে গেল সুরেশ্বর। বিজলীবাবু বললেন, ময়দা বেশি মাখবেন না, শেষকালে লুচি বেলারও লোক পাবেন না, ভেজে উঠতেও পারবেন না। যা করবেন এসব জায়গায় অল্প করেই করবেন। সুরেশ্বর হাসল। একে একে সবই হবে, আপনারা 5 জন তো রয়েছেন। বিজলীবাবু মাথা নাড়লেন, মজা করে বললেন, আপনার মতন বিজ্ঞ লোক কি করেই কথাটা বললেন? 5 জনে একসঙ্গে বসে তাস পাশা খেলতে পারে, আফিং মদ গাঁজা পঞ্চরং চড়াতে পারে, কিন্তু 5 জনে কোনো সৎকর্ম হয় না। অসৎকর্ম হয়? সুরেশ্বর লঘু স্বরে হাসি মুখে বলল, তা তো হয়ই। বিদ্যেটা আপনার ঠিক জানা নেই কি না? জানা থাকলে বুঝতেন কথাটা যা বলেছি খাঁটি কথা। সুরেশ্বর কেমন পরিহাস করেই শুধল, বিদ্যেটা আপনারই কি জানা আছে? তা খানিকটা আছে, বিজলীবাবু হাসি মুখে জবাব দিলেন। তারপর বললেন, দেখুন মহারাজ, আপনি আমার চেয়ে বয়সে ছোট, বেশ ছোট, তবে বিদ্যে বুদ্ধিতে অনেক বড়, মানুষও বড়, কিন্তু এই জগতের হালচাল আমি যত জানি আপনি জানেন না। কিরকম হালচাল? বিজলীবাবু সুরেশ্বরের হাসি হাসি মুখের দিকে তাকালেন, যেন ইচ্ছে করলে অনেক কিছুই বলতে পারেন। অবশ্য কিছু বললেন না তেমন, শুধু বললেন, জগতে যখন রয়েছেন এর হালচালটা কিছুটা আপনিও বোঝেন, পরে আরও বুঝবেন। পোস্ট অফিসের সামনে পৌঁছে গেল ওরা। সিঁড়িতে ডাক পিয়ন। বিজলীবাবু দাঁড়ালেন, কিছু আছে নাকি রামেশ্বর? রামেশ্বর মাথা নেড়ে না বলে চলে যেতে গিয়ে হঠাৎ দাঁড়ালো। হাতে কিছু চিঠি, বাকি থলিতে। হাতের চিঠি থেকে একটা খাম বের করে নিয়ে বলল, ইয়ে দেখিয়ে তো থোড়া। বিজলীবাবু খামটা হাতে নিয়ে দেখলেন, জল পড়ে খামের উপরে লেখা কাঁচা হাতের ঠিকানা ধুয়ে একেবারে অস্পষ্ট হয়ে গেছে, বোঝা যায় না। লক্ষ্য করে বিজলীবাবু বললেন, বিজলী অফিসের সাহেবের বলেই তো মনে হচ্ছে, মিত্তির সাহেবের। मित्तिर साहब, हमारा भी वैसे ही मालूम होता था। साहब को एक रसीद भी है। किसेर रसीद? মানি অর্ডার কা। বিজলীবাবু রামেশ্বর পিয়নের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন। চিঠিটা তার হাতে ফেরতও দিলেন। তারপর হঠাৎ বললেন, দেখি তো হাতের লেখা যদি মেলে। রামেশ্বর কিছু বুঝল না। রসিদ বের করে এগিয়ে দিল। মানি অর্ডার পৌঁছে তার রসিদটা ফিরে এসেছে। বিজলীবাবুর নাম সইটা দেখলেন, ললিতা মিত্র। কলকাতার স্ট্যাম্প তো বটেই, টাকার অঙ্কটাও দেখে নিলেন। রসিদটা ফেরত দিয়ে বিজলীবাবু বললেন, না, আলাদা লেখা। ও চিঠি মিত্তির সাহেবেরই হবে, তবে সাহেবকে এখন অফিসে পাবে না, ভোরবেলায় কাজে বেরিয়ে গেছেন, বাড়িতে দিয়ে দিও চিঠি। রামেশ্বর চলে গেল। সুরেশ্বর পোস্ট অফিসের মধ্যে ঢুকে গেছে। বিজলীবাবু ডাকঘরের বারান্দায় সামান্য সময় দাঁড়িয়ে থাকলেন। বেশ যেন চিন্তায় পড়েছেন। ললিতা মিত্র? ললিতা মিত্র কে? মিত্তির সাহেবের মা নেই, বোন নেই, বউ আছে বলেও তো তিনি শোনেননি। বিয়ের কথায় মিত্তির সাহেব বরাবর প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে হেসে বলেছেন, চেষ্টা করেছিলাম, কপাল মন্দ। এই ধরনের কথা থেকে কিছু বোঝা যায় না। যাও বা যায়, তাতে মনে হয় বিয়ে করব ভেবেছিলেন হয়তো, কিন্তু বিয়ে করেননি। পাকানো সিগারেট বারে বারে নিভে যায়। বিজলীবাবু আবার সিগারেট ধরিয়ে নিলেন। খামের চিঠিটা যে মিত্তির সাহেবের, তাতে খুব বেশি সন্দেহ হচ্ছে না। অফিসের নামটা ভুল নাম এবং বানান সত্ত্বেও মোটামুটি বোঝা যাচ্ছিল। এই অফিসে এএন মিত্র, মিত্র যদিও পড়া যায়নি, এএন গিয়েছিল। আর কেউ নেই। কাঁচা হাতের ঠিকানা, একেবারে বাচ্চা ছেলে মেয়ের যেমন হয়। ললিতা মিত্রর নাম সই আর এই খামের ঠিকানা একই হাতের লেখা নয়। চিঠিটাই বা কে লিখল? মিত্তির সাহেব তো কখনো বলেননি তাঁর আত্মীয় স্বজন কেউ আছে সংসারে। বন্ধু বান্ধবের কথা অবশ্য বলেছেন। ওই চিঠি কি তবে বন্ধুদের কারোর বাড়ির কেউ লিখেছে? কিন্তু টাকাটা? মিত্তির সাহেব বেশ রহস্যময় পুরুষ।
বিজলীবাবু আপন মনেই মাথা নাড়লেন। আচ্ছা, আজ রাত্রে দেখা যাবে। সুরেশ্বর টাকা তোলার ফর্ম লিখে দিয়ে বসে বসে শর্মাজির সঙ্গে গল্প করছিল। বিজলীবাবু পাশে এসে দাঁড়ালেন। পোস্ট অফিসের কাজ সেরে সুরেশ্বর গেল বাজারে। কাছেই বাজার। বাজারে ছেদিলালের দোকানে টাকা পয়সা মেটালো। তারপর বিজলীবাবুর সঙ্গে বাস অফিসে বিজলীবাবুর ঘরে বসে জল খেলো, চা খেলো। বাস ছাড়তে এখনো কিছু দেরি, মিনিট 20, 10টা বেজে গেছে। বিজলীবাবু বললেন, পুজোর মধ্যে একদিন আসুন, কবে আসবেন? সুরেশ্বর জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিল। ওপাশে রাস্তার ওদিকটায় গাছের ছায়ায় বাজার বসে গেছে। শাক, সবজি, মাছ, ডিম। এ সময় এখানে বাজার একটু বড় হয়েই বসে। পুজোর মুখে কলকাতা, পাটনা থেকে লোকজন আসে। বাবুদের জন্য গাঁ গ্রাম থেকে ব্যাপারীরা মাথায় সওদা নিয়ে ছুটে আসে ভোরবেলায়, দুপুর নাগাদ ফিরে যায়। আজকের বাজার তেমন বড় নয়। কাল থেকে আরও আসবে অনেকে। সকালের দিকটা বেশ ভিড় হবে। কিছু ছেলে মেয়ে প্রবীণাকে সুরেশ্বর দেখতে পেল। বাজার করছে ঘুরে ঘুরে। কারো কারো মাথায় ছাতা। বিজলীবাবু পান চিবোতে চিবোতে বললেন, কবে আসছেন তাহলে? সুরেশ্বর বিজলীবাবুর দিকে তাকালো, হাসল। নেমন্তন্ন করছেন? গরিবের ঘরে দুমুঠো খাবেন, এতে আর কথা কি। আসবো একদিন। কবে? সুরেশ্বর আবার জানলা দিয়ে বাইরে তাকালো। আসবো। অষ্টমীর দিন এলে সকালে, বিকেলে বিজলী বরণ সন্ধি পুজোয় বসবে বলে বিজলীবাবু আপন রসিকতায় জোরে জোরে হাসলেন। সুরেশ্বর বলল, অভ্যেসটা এবার ছাড়ার চেষ্টা করুন না, বয়স হয়ে যাচ্ছে তো। বিজলীবাবু কৃত্রিম বিস্ময়ে সুরেশ্বরের মুখ দেখতে দেখতে বললেন, এটা আপনি কি বলছেন মহারাজ? কাকে ছাড়ব? বিজলীবাবু এমনভাবে কাকে ছাড়ব বললেন যে সুরেশ্বর হেসে ফেলল। বিজলীবাবু সামান্য পরেই বললেন, আমরা কি ছাড়ার লোক মহারাজ? সে হলেন আপনারা ছাড়ার লোক। সবই ছাড়ছেন। সংসার ছাড়লেন, সুখ আহ্লাদ ছাড়লেন, ফুর্তি টুর্তি তাও ছাড়লেন। আরও কত কি ছাড়ছেন, ছাড়বেন, কে বলতে পারে। সুরেশ্বর বিজলীবাবুর চোখে এমন এক ধরনের হাসি দেখল যা কেমন ধূর্তের মতো। বিজলীবাবু যে ঠিক কি বলতে চাইলেন সুরেশ্বর বুঝল না। আপনারা সব ছাড়েন, আমরা ধরি। ছাড়ার মজা কি জানেন? একবার ছাড়তে শুরু করলে ছাড়ার মজা ধরে যায়, নেশা ধরে যায়। আজ মদ ছাড়বো, কাল চাকরি ছাড়বো, পরশু বউ ছাড়বো। ছাড়তে ছাড়তে একেবারে বুদ্ধদেব হয়ে যাব। ওই জন্যই তো ওপাতে যাইনি। সুরেশ্বর হাসতে হাসতে উঠে দাঁড়ালো। বলল, যাই, আর বোধহয় সময় নেই। বিজলীবাবু তার টেবিল থেকে কিছু কাগজপত্র উঠিয়ে ড্রয়ারে রাখলেন। বললেন, চলুন, আপনাকে তুলে দিয়ে আমি একবার দুর্গাবাড়ি যাব। বাইরে এসে বিজলীবাবু তাঁর সাইকেল নিলেন। হ্যান্ডেলে একটা সোলার হ্যাট ঝুলছে। বর্ষায় ছাতা ঝোলে, রোদে তিনি সোলার হ্যাট চাপিয়ে নেন মাথায়। রাস্তায় নেমে বিজলীবাবু বললেন, মিত্তির সাহেবের একটা বড় প্রমোশন হচ্ছে, শুনেছেন? না। মিত্তির সাহেবের ওপরওয়ালা চলে যাচ্ছে পাটনা। সেই জায়গায় মিত্তির সাহেবকে কাজ করতে হবে। এ তো সুখবর। আমাদের কাছে সুখবর, তবে যার কাছে খবর তিনি তো খাপ্পা হয়ে উঠেছেন। কেন? তা জানি না। মিত্তির সাহেব এ জায়গা ছেড়ে যেতে রাজি না। ওপরওয়ালার জায়গায় কাজ করতে হলে অন্য জায়গায় যেতে হবে। সুরেশ্বর কোনো কথা বলল না, হাঁটতে লাগলো। সামনেই বাস। বিজলীবাবুই কথা বললেন, মিত্তির সাহেব মানুষটি বুঝলেন মহারাজ, অদ্ভুত। কি বলে যে মিস্টিরিয়াস, তাই। জীবনে উন্নতি করার সুযোগ এলে মানুষ খাপ্পা হয়, এমন আর দেখেছেন? সুরেশ্বর মাথা নাড়ল অন্যমনস্কভাবে। বাসের কাছে এসে বিজলীবাবু ড্রাইভারকে কি যেন বললেন। তারপর সুরেশ্বরকে ফার্স্ট ক্লাসে উঠিয়ে দিলেন। আপনি রোদে লাট্ঠা থেকে হাঁটবেন না, বাস আপনাকে গুরুডিয়ায় পৌঁছে দেবে। সুরেশ্বর আপত্তি করতে যাচ্ছিল, কিন্তু তার সেই আপত্তি গায়ে না মেখে বিজলীবাবু সাইকেলে উঠে চলে গেলেন। সাইকেলে ওঠার আগে সোলার হ্যাটটা মাথায় চাপিয়ে নিয়েছেন। বাস ছাড়ল। সুরেশ্বরের পাশে জোনাতিনেক শহরের প্যাসেঞ্জার। তার মধ্যে জানলার ধার ঘেঁষে বিবাহিতা একটি মেয়ে বসে আছে, অবাঙালি। স্বামী স্ত্রীতে কথা বলছিল। তৃতীয় ব্যক্তিটি ওদেরই আত্মীয়, সেও কথা বলছে।
যেতে যেতে সুরেশ্বরের কেন যেন অবনীর কথাই মনে পড়ছিল। ভদ্রলোক যে কিছুটা অন্য ধরনের, এই ধারণা সুরেশ্বরের পূর্বেই হয়েছিল। ইদানিং অবনীর সঙ্গে কথাবার্তা বলে এবং তার আচার আচরণেও সুরেশ্বরের সে ধারা ভাঙেনি, বরং তার মনে হচ্ছিল অবনী ঠিক যতটা তিক্ততা ও বিতৃষ্ণা প্রকাশ করে ততটা তিক্ত ও বিতৃষ্ণ মানুষ সে নয়। ওর অনেক আচরণ এখনো অপরিণতের মতো। কথাবার্তায় অনেক সময় আবেগের তাপ থাকে। সেদিন অতটা রাতে সে নিতান্ত তুচ্ছ কারণে গুরুডিয়ায় গিয়ে হাজির হয়েছিল। কারণটা যে তুচ্ছ সে নিজেও জানত এবং তা গোপন করার চেষ্টাও তেমন করেনি। বড় একটা দুর্যোগ ঝড় বৃষ্টি গেল মাথার ওপর দিয়ে, তাই নাকি খবর নিতে গিয়েছিল। খোঁজ নিতে এলাম কেমন আছেন। আমি তো ভেবেছিলাম আপনাদের আশ্রমের চালাপালা উড়ে গেছে, কিছুই তো হয়নি দেখছি। অবনী চতুর নয়, ঠিক যতটা বুদ্ধিমান হলে তার উদ্দেশ্য ধরা পড়া মুশকিল হয়ে পড়বে ততটা বুদ্ধিমানও নয়। সুরেশ্বর অন্তত বেশ বুঝতে পারছে অবনীর আকর্ষণের পাত্র হেম। বাস থানা পেরিয়ে গেল। সুরেশ্বর অন্যমনস্ক। চাকরিতে উন্নতি চায় না এমন মানুষ বড় চোখে পড়ে না। সুরেশ্বর ভাবছিল অবনী সেই উন্নতি উপেক্ষা করতে চাইছে। কেন এই জায়গা ছেড়ে সে যেতে চায় না বিজলীবাবু বললেন, কিন্তু কেন? হেমের জন্যে কি অবনী এই জায়গা ছেড়ে যেতে রাজি না? কিন্তু আজ হেম কলকাতায় চলে যাচ্ছে বলে সে তো স্টেশনে এলো না। বিজলীবাবুর কথা মতন দরকারি কাজে ভোরবেলাতেই বেরিয়ে গেছে অবনী। যে মানুষ এতটা কাজ বোঝে, দায়িত্ব বোঝে, সে আরো বড় দায়িত্ব নিতে অরাজি কেন? সুরেশ্বর রোদ ভরা মাঠের দিকে তাকিয়ে কি ভেবে যেন মৃদু হাসল। বিজলীবাবুর বাড়ির সামনে এসে হর্ন দিল অবনী। আজ হাটবার। বিজলীবাবুর বাড়ির পেছন দিকে মস্ত মাঠ। ওই মাঠে হাট বসে। মাঠের পশ্চিম দিয়ে রেল লাইন চলে গেছে। দশেরা গেছে পরশু, তবু হাটের কাছাকাছি বলে দশেরার মেলাটা হাটের ওপর এখনো ছড়ানো ছিটানো রয়েছে। পেট্রোম্যাক্স আর কার্বাইডের আলো চোখে পড়ে। নাকে ভেসে আসে শুকনো শালপাতার আর রেড়ি কিংবা তিল তেলের গন্ধ। কলরব এখনো কানে আসে। অবনী আরও একবার হর্ন দিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বিজলীবাবুর বাড়ির কাছের বাগান দিয়ে একটা বউ অন্দরে চলে গেল। অবনী তাকে দেখতে পেল, চিনতেও পারল। বিজলীবাবুর দ্বিতীয় স্ত্রী, ছোট বউ। বিজলীবাবুর প্রথম স্ত্রী অন্তঃপুরবাসিনী, কদাচিৎ তাকে বাইরে দেখা যায়। দ্বিতীয় অতটা নয়, অবনী তাকে অনেকবার দেখেছে। বড় থাকেন সংসার আর ধর্মকর্ম নিয়ে, ছোট থাকেন সংসার আর স্বামী নিয়ে। বাইরে থেকে মনে হয় বিজলীবাবুর সংসার ছোট, 3 জন মাত্র লোক, আসলে সংসার আরো বড়। বাস অফিসের জনাদুই এই সংসারেই অন্ন খায়। একটি ছেলেকে বিজলীবাবু নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। বাঙালির ছেলে, স্কুলে পড়ে। এর ওপরেও প্রায় শহর থেকে বিজলীবাবুর চেনা জানা কেউ না কেউ কাজে কর্মে এসে তাঁর বাড়িতে ওঠে। বাস অফিসের ম্যানেজারিতে এত বড় সংসার চলে না। বাবা বেঁচে থাকতেই কিছু জমি জায়গা করেছিলেন। সেই জমি জায়গা বিজলীবাবু বেশ কিছু বাড়িয়েছেন। বাজারের দিকে গোটা 2 ভাড়া বাড়ি আছে। সব মিলিয়ে মিশিয়ে সচ্ছলভাবেই চলে যায়। কাঠের ফটক, সামনে কটা গাছপালা, সিঁড়ির কয়েক ধাপ, তারপরই ঢাকা বারান্দা। খোলা দরজা দিয়ে বিজলীবাবু বাইরে এলেন, হাত তুলে বললেন, আসছি 2 মিনিট। বিজলীবাবু আবার ভেতরে ঢুকে গেলেন। অবনী সামনেটায় পায়চারি করতে করতে সিগারেট ধরালো। সন্ধে হয়ে এলো। হাটের দিক থেকে গুঞ্জন ভেসে আসছে। কোথাও কে যেন ঢোল পিটছে, বোধহয় ধোপপট্টিতে। রেল লাইনের দিক থেকে গুরু গুরু শব্দ উঠেছে। মালগাড়ি আসছে হয়তো। অবনী বারান্দার দিকে তাকালো। পুবের ঘরের বাতি জ্বাললো, শাঁখ বাজছে। জানলায় বিজলীবাবুর ছোট বউ। বিজলীবাবুর মুখেই অবনী শুনেছে তাঁর 2 স্ত্রী সহোদরা ভগিনী। বড় এবং ছোটর মধ্যে বয়সের তফাৎ বছর 5-এর। দুজনেরই মুখের আদল গড়ন টরণ একই রকমের প্রায়। তবে ছোট যেন বড়র চেয়ে সুশ্রী, গায়ের রঙও মাজা। অবনী নিজে যেটুকু দেখেছে তাতে তার মনে হয়েছে ছোটর সমস্ত মুখের মধ্যে চমৎকার একটি প্রসন্ন ভাব আছে, বেশ হাসি খুশি। বিজলীবাবুর যোগ্য স্ত্রী। বড় একেবারে বর্ষীয়সী গৃহিণী, শান্ত গম্ভীর। বিজলীবাবু অবনীর ধারণা বড়কে খাতির করেন বেশি, ভালোবাসেন ছোটকে বেশি। বড়র জীবনে স্বামী এখন সঙ্গী নয়,
গৃহকর্তা বা অভিভাবক। বিজলীবাবুর কাছে শোনা বড় আলাদা ঘরে থাকেন, পুজো আর্চা করেন, সংসারের দায় বয়ে বেড়ান। ছোট সংসার নিয়েও থাকেন, তবু তার সঙ্গে স্বামীর শোয়া বসা হাসি ঠাট্টার সম্পর্কটা আছে। বিজলীবাবু বলেন, মিত্তির সাহেব আমার দুদিকে দুই কলা গাছ, আমি শালা মহারাজ। আমার বড়টি হলো গিয়ে নারায়ণের লক্ষ্মী, আর ছোটটি হলো আমার মেনকা টেনকা। আমি ভাগ্যবান পুরুষ। অবনী সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে মনে মনে হাসল। ততক্ষণে বিজলীবাবু বেরিয়ে এসেছেন। বিজলীবাবুর হাতে একটা টিফিন ক্যারিয়ার, কাঁধে বড় সাইজের ফ্লাস্ক। অবনী অবাক হয়ে বলল, এসব কি? টিফিন ক্যারিয়ারটা হাতে করে তুলে দেখিয়ে বিজলীবাবু বললেন, এটা সুরেশ মহারাজের, বাড়ি থেকে দিয়ে দিল। বলে হাতটা নামালেন বিজলীবাবু। মিষ্টি ফিষ্টি পায়েস আছে। আর এইটে, বিজলীবাবু ফ্লাস্ক দেখিয়ে এক চোখ টিপে হাসলেন, আমাদের পথে তেষ্টা টেষ্টা পাবে তো। অবনী জোরে হেসে উঠল, ওটাও কি বাড়ি থেকে দিয়েছে? তাই দেয় কি মিত্তির সাহেব? এই জন্যই তো দেরি হয়ে গেল। কত হাইড অ্যান্ড সিক করে তবে মিশিয়ে ফিশিয়ে আনলুম। আপনার হাইড অ্যান্ড সিক আছে নাকি? অবনী হাসছিল। না, তা নেই, তবে দেবতা বুঝে প্রণামী। যাচ্ছি সুরেশ মহারাজের কাছে, এ জিনিস তো বই নিয়ে যাওয়া যায় না। তার উপর গাড়ি করে রাত্রির বেলায় আসা যাওয়া, মদ্য নিয়ে যাচ্ছি জানলে বউ কি আর আস্ত রাখত? গাড়িতে এসে বসলো দুজনে। বিজলীবাবু পিছনের সিটে টিফিন ক্যারিয়ারটা ঠিক করে রাখলেন, সাবধানে ফ্লাস্কটা তার পাশেই রাখলেন। জিপ গাড়িতে স্টার্ট দিল অবনী। ঠাট্টা করে বলল, একজনকে না হয় লুকোলেন, অন্যজন তিনি কি বললেন? তিনিও খুশি নন। বললাম, 1 পোয়া জিনিসের সঙ্গে 5 পো জল মিশিয়েছি গো, এই খেয়ে নেশা হবে না, কোনো ভয় নেই, অপঘাতে মরব না। অবনী হাসতে লাগলো। গাড়ি চলতে শুরু করেছিল। বিজলীবাবু পান চিবুচ্ছিলেন। অবনীর আজ অন্য পোশাক, ধুতি পাঞ্জাবি। দশমীর দিন ভেঙেছিল। পাঞ্জাবি পাজামা অবশ্য বাড়িতে পরে, ধুতি আর পরা হয়ে ওঠে না। কলকাতায় থাকতে তবু মাঝে মাঝে পরা হতো, এখানে এসে একেবারেই হয় না। নিতান্ত বিজয়ার দিন লোকজন আসে বাড়িতে, 2-1 জায়গায় তাকেও যেতে হয়, তাই এই ধুতি। ম্যালেরিয়া কন্ট্রোলের অফিস পেরিয়ে গাড়ি টাউনের রাস্তা ধরল। বিজলীবাবু সিগারেট বের করলেন। আসুন মিত্তির সাহেব। পরে আপনি নিন। বিজলীবাবু সিগারেট ধরিয়ে নিলেন। বাড়ি প্রায় শেষ হয়ে এলো। মাঠের কোলে সন্ধ্যের আবছা ভাবটা গাঢ় হয়ে এসেছে। তারই গায়ে গায়ে জ্যোৎস্না ধরছে, শুকনো ঠান্ডা বাতাস। দুপাশে গাছের মাথায় এখনো পাখির ঝাঁক উড়ে উড়ে বসছিল, কলরব ভাসছে। বিজলীবাবু পিছনের সিটের দিকে তাকিয়ে টিফিন ক্যারিয়ারটা ঠিক করতে লাগলেন। গাড়ির ঝাঁকুনিতে নড়ছিল, উল্টে যেতে পারে। অবনী বলল, আপনার স্ত্রী সুরেশ মহারাজের খুব ভক্ত না বিজলীবাবু? তা খাতির টাতির করে বই কি। মেয়েদের 2টো রোগ আকচাত থাকে মিত্তির সাহেব, 1 হিস্টেরিয়া, আর 2 হলো গিয়ে ওই আইবুড়ো সাধু সন্ন্যাসী মহারাজ টহারাজের ওপর ভক্তি। অবনী হেসে ফেলল। হাসতে হাসতে বলল, টিফিন ক্যারিয়ার দেখে তাই মনে হচ্ছে। বিজলীবাবু জবাব দিলেন, এ যা দেখছেন সমস্তই আমার বড় গিন্নির। ছোট দলে আছে, তবে অতটা নয়। বুঝলেন মিত্তির সাহেব, সুরেশ মহারাজ যখন এদিকে থাকতেন তখন মাঝে মধ্যে আমার বাড়িতে আসতেন। 1-8 দিন তুলসী রামায়ণও গেয়ে শুনিয়েছেন অল্প স্বল্প। বড় গিন্নির তখন থেকেই সুরেশ মহারাজের ওপর একটু টান। আপনার নিজেরও বেশ টান। আমার আমার কি টান থাকবে? উনি হলেন নিরামিষ মানুষ, আমি হলো আমিষ ব্যক্তি, চরিত্রই আলাদা। বিজলীবাবু হেসে বললেন। অবনী গাড়ি চালাতে চালাতে ঘাড় বেঁকিয়ে বিজলীবাবুকে একবার দেখল, তারপর বলল, আপনি সুরেশ মহারাজকে 500 টাকা দিয়েছিলেন? বিজলীবাবু যেন হঠাৎ কেমন হয়ে গেলেন। চোখের পাতা পড়ল না, মুখ ফিরিয়ে অবনীকে বিস্মিত দৃষ্টিতে দেখছিলেন। শেষে বললেন, কে বলল? আপনার সুরেশ মহারাজ। বিজলীবাবু যেন সামান্য বিব্রত এবং অপ্রস্তুত বোধ করছিলেন। কথাটা স্বীকার করতে তার অদ্ভুত কুণ্ঠা জাগছিল। সরাসরি কোনো জবাব না দিয়ে ঘুরিয়ে বললেন, কবে বললেন? বলছিলেন একদিন কথায় কথায়। কথাটা ঠিক নয়, বিজলীবাবু জবাব দিলেন।
তারপর সামান্য চুপচাপ থেকে যেন অবনীকে বোঝাচ্ছেন এইভাবে বললেন, টাকাটা আমি ঠিক দিইনি, আর 500 টাকা আমি পাবই বা কোথায়? গরিব মানুষ। উনি ভুল বলেছেন। ভুল? অবনী কৌতুক করে বলল। বিজলীবাবু যেন রীতিমতো অকুলে পড়ে গেছেন। বললেন, ব্যাপারটা কি জানেন মিত্তির সাহেব? একবার সুরেশ মহারাজ যখন আশ্রমের কাজে হাত দিয়েছেন, তখন তার হঠাৎ একদিন টাকার খুব দরকার হয়ে পড়ে। দেশের দিকে বোধহয় ওর কিছু সম্পত্তি বেচা কেনার কথা চলছিল। টাকাটা সময় মতন পাননি। এখানে এসেছিলেন টাকা হাওলাত করতে। আমার সঙ্গে কথাবার্তা হচ্ছিল। আমাকে বলেছিলেন কোনো মারোয়ারি মহাজনের কাছে নিয়ে যেতে। তা আমি দেখলাম মারোয়ারি মহাজনের কাছে টাকা হাওলাত করাটা ওর পক্ষে ভালো দেখায় না। তাছাড়া আমি থাকবো সঙ্গে, মারোয়ারিগুলোই বা বলবে কি? ভাববে আমি বাঙালি হয়েও নিজের মুলুকের আদমিকে 500 টাকা জোগাড় করে দিতে পারলাম না। ইজ্জতে লাগলো। তাছাড়া এখানকার মারোয়ারিদের সঙ্গে আমার এমনি যে খুব দহরম মহরম, সে মুখে, ভেতরে ভেতরে রেশারেশি। সে অনেক পুরনো ব্যাপার মিত্তির সাহেব। বাস টাস, বাজারের বাড়ি, নানান রকম ব্যাপার আছে। তা আমি পড়ে গেলাম পেঁচি। কি করি? তখন আমি সুরেশ মহারাজকে 300 টাকা ধার দিই, আর বাকি 200 টাকা দিয়েছিল আমার বড় পরিবার। আমার মুখে শুনেছিল, শুনে দিয়েছিল। ওটা তার ব্যাপার। অবনী কোনো কথা বলল না। উল্টো দিক থেকে একটা লরি আসছে বোধহয়। এত জোরালো আলো যে অবনীর চোখে লাগছিল। নিজের গাড়িটাকে রাস্তার একপাশে সরিয়ে নিল। বিজলীবাবু নিজের থেকেই বললেন, সুরেশ মহারাজ কিন্তু তারপরই টাকাটা শোধ করে দিতে চেয়েছিলেন। হাতে টাকা এসে গিয়েছিল। তা আমি তখন টাকাটা নিইনি। বলেছিলাম এখন থাক, পরে দরকার পড়লে নেব। তারপরও উনি অনেকবার বলেছেন, আমি নিইনি। একসময় নিলেই হবে। লরিটা একেবারে সামনাসামনি। অবনী সাবধানে পাশ কাটিয়ে নিল। সামনের ফাঁকা রাস্তা, দুপাশে ক্ষেতি, দ্বাদশীর চাঁদের আলো বেশ ফুটতে শুরু করেছে। অবনী এবার একটা সিগারেট ধরালো। বলল, আপনি যতই বলুন, সুরেশ মহারাজের ওপর আপনার বেশ টান আছে। হেসে হেসেই বলল। বিজলীবাবু হেসে বললেন, টান বলবেন না, বলুন খাতির। তা মহারাজ মানুষ, একটু খাতির যত্ন করলে চলে। আমার সঙ্গে ওর দেখা সাক্ষাৎ আজকাল কতটুকু হয় যে মেলামেশা থাকবে? লোকটিকে আপনি পছন্দ করেন? পছন্দ তা করি। ব্যাপারটা কি জানেন মিত্তির সাহেব, আমি তত বেশি কিছু বুঝি না, মুখ মানুষ। কিন্তু একটা জিনিস বেশ বুঝি, সংসারে আমরা আমাদের মতন মানুষ যারা, তারা যে যার নিজের তল্পি নিয়ে আছি। নিজের ভাবনা ভাবতেই আমাদের চোখ বুঝতে হয়। সুরেশ মহারাজ টোহারাজের মতন লোক তবু দুটো কাজ করেন, আমরা কিছুই করি না। অবনী শুনল। সামনে একটা ঢাল, গিয়ার বদলে নিল গাড়ির। হেসে বলল, এসব লোক সম্পর্কে আপনার ওমর খৈয়াম কি বলেন? বিজলীবাবু সঙ্গে সঙ্গে কোনো জবাব দিলেন না। পরে বললেন, জানি না মিত্তির সাহেব, তবে আমার মনে হয় ওঁরা হলেন অন্য ধরনের মানুষ। কেউ তো তারা ছোঁয় না সোরা, যেমন তেমন লোকের সাথে। সুযোগ পেলেই সব আসরে পাত্র তারা নেন না হাতে। সামান্য চুপ থেকে অবনী পরিহাস করে বলল, তা আমাদের সঙ্গে পাত্র না নিন, পাত্র তো হাতে তুলে ধরেন। কোন আসরে ধরেন? সে ওদের আলাদা আসর। বিজলীবাবু হেসে বললেন, তবে পাত্র ওরা ধরেন। নেশায় না ডুবলে কেউ কাজ করতে পারে না মিত্তির সাহেব, মাতাল হতে হয়। সাধারণ জ্ঞান গম্ভীর নয় তো হারানো যায় না। অবনী চুপ। আর অল্পমাত্র পথ, লাট্টার মোড় এসে গেছে। লাট্টার মোড়ে পৌঁছে গাড়ি ঘুরিয়ে গুরুডিয়ার কাঁচা পথ ধরল অবনী। বিজলীবাবু বললেন, মিত্তির সাহেব, আমার তেমন কোনো সিক্রেট নেই, যা বুঝি বলে ফেললাম। অবনী জবাব দিল না। কোথায় যেন তার সামান্য ঈর্ষার মতন লাগছিল। অধম মনে হচ্ছিল নিজেকে। বিজলীবাবুর সঙ্গে তার পরিচয় বা ঘনিষ্ঠতা কম নয়, দিনে দিনে সেটা বাড়ছিল। বিজলীবাবু হয়তো এই ঘনিষ্ঠতাকে সাধারণ পর্যায়ের মনে করেন। অবনী সম্পর্কে তার কোনো শ্রদ্ধা নেই, অনুরাগও হয়তো নেই। অবনীর মনে হলো তার চরিত্র ও ব্যক্তিত্ব সম্বন্ধে বিজলীবাবুর যে ধারণা, তা সাধারণত মদ্যপানের সঙ্গী হিসেবেই যতটুকু হতে পারে ততটাই, তার বেশি কিছু নয়। সুরেশ্বরের সঙ্গে নিজেকে এমনভাবে তুলনা করেও তার বিরক্তি লাগছিল।
বিজলীবাবু তাকে উত্তম অথবা অধম যাই ভাবুন না কেন, কি আসে যায়। চিন্তাটা মন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করল অবনী, এবং ঈষৎ অপ্রসন্নতা সত্ত্বেও তা প্রকাশ করল না, বরং যথাসম্ভব হালকা গলায় বলল, আপনার সিক্রেট নেই বলছেন? কিন্তু একে একে এইসব সিক্রেট যে বেরিয়ে পড়ছে বিজলীবাবু। বিজলীবাবু বোধহয় লজ্জিত হলেন, মাথা নেড়ে বললেন, না না, এ আর এমন কি সিক্রেট। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।